আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব ডায়রিয়াতে জিঙ্ক কেন এত গুরুত্বপূর্ণ বা জিঙ্ক এত জরুরি রয়েছে। অর্থাৎ ডায়রিয়া হলে আমরা কেন জিঙ্ক অবশ্যই গ্রহণ করব এবং এছাড়াও যে জিঙ্কের যে কি কাজ রয়েছে বা জিঙ্ক কেননা এত গুরুত্বপূর্ণ রয়েছে বা জিঙ্ক কিভাবে কাজ করে থাকে, কিভাবে জিঙ্ক ওষুধটিকে আপনারা খাবেন সে বিষয়টি নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রথমে যে ডায়রিয়াতে জিঙ্ক কেন গুরুত্বপূর্ণ, সাধারণত ডায়রিয়ার প্যাথোলজিটি একটু বলি। ডায়রিয়া যে প্যাথোলজি সেটা আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে, বিশেষ করে যে লার্জ ইন্টেস্টাইন রয়েছে, সেই লার্জ ইন্টেস্টাইনের যে উপরের লেয়ারটা যেটাকে ইপিথেলিয়াল বলে, সেই ইপিথেলিয়াল লেয়ারটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় আক্রমণে। আর সেই ইপিথেলিয়াল লেয়ারটা ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণে প্রচুর পরিমাণে কিন্তু প্রাণী এবং ইলেকট্রোলাইট শরীর থেকে বের হয়ে যায়। জিঙ্ক কি করে সেই ইপিথেলিয়াল যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটাকে পুনর্গঠন করে, অর্থাৎ সেটাকে রিপেয়ার করে। এছাড়া জিঙ্ক কি করে ডায়রিয়ার যে প্রকট রয়েছে সেই প্রকটটাকে কমিয়ে নিয়ে আসে এবং ভবিষ্যতে যাতে ডায়রিয়াটা কম হয় সে কাজটাও কিন্তু জিঙ্ক করে থাকে। যেমন জিঙ্কের যদি একটু পরিচিতি আসে, জিঙ্ক সাধারণত ট্যাবলেট এবং সিরাপ দুটি আকারে পাওয়া যায়। ট্যাবলেটটি সাধারণত 20 মিলিগ্রাম আকারের ট্যাবলেট থাকে এবং সিরাপে প্রতি 5 ml 10 মিলিগ্রাম, অর্থাৎ 1 চামচ ওষুধে 10 মিলিগ্রাম জিঙ্ক থাকে। এবং জিঙ্কের যদি জেনেটিক বলি সেটা হলো জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। এবং জিঙ্ক সাধারণত যদি যে ডায়রিয়া ছাড়া অন্যান্য কি কাজে সাধারণত জিঙ্কটাকে ব্যবহার করা হয়। জিঙ্ক আরেকটি বিষয় হলো জিঙ্কের যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়। জিঙ্ক ক্ষয় রোধে নির্দেশিতভাবে কাজ করে, অর্থাৎ শরীরে যে ক্ষয় রোধ রয়েছে সেটাকে করে থাকে। অপর্যাপ্ত খাবার অথবা শোষণের ঘাটতিজনিত কারণে জিঙ্কের ঘাটতি যদি হয় সেক্ষেত্রেও কিন্তু জিঙ্কটাকে গুরুত্বপূর্ণ রয়েছে। আঘাত, পোড়া, ডায়রিয়া এবং প্রোটিন ক্ষয়ের ফলে জিঙ্কের অতিরিক্ত ঘাটতি তৈরি হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সম্পূরক হিসেবে জিঙ্কটাকে অবশ্যই খেতে হবে। তবে তীব্র শোষণের ঘাটতি, জিঙ্ক শোষণজনিত ব্যাধি অথবা জিঙ্কের ক্ষয় নিয়ন্ত্রণেও দীর্ঘদিন পর্যন্ত জিঙ্কটাকে কিন্তু সেবন করতে হতে পারে। এছাড়া জিঙ্ক যেসব পুরুষের স্পার্ম কাউন্ট কম রয়েছে সেই স্পার্ম কাউন্টটাকে বৃদ্ধি করার জন্য জিঙ্ক খেতে পারে। যেসব মহিলাদের ডিম কম রয়েছে এবং ডিমটা পর্যাপ্ত মেচুর হয় না, অর্থাৎ ইমেচুর অবস্থায় থাকে, তারাও জিঙ্ক সেবন করতে পারে। এবং যেসব পুরুষের ইলেকট্রোলাইট ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাতের সমস্যাটা রোধ করতেও কিন্তু জিঙ্কটা একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি জিঙ্কের ফার্মাকোলজি অর্থাৎ জিঙ্ক কিভাবে কাজ করে, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট একটি প্রক্রিয়াজাত খনিজ উপাদান যা অতি অল্প মাত্রায় মানুষের শরীরের জন্য কিন্তু এটা প্রয়োজনীয় এবং শরীরের অসংখ্য এনজাইম যে সিস্টেমের সাথে সম্পৃক্ত স্বাস্থ্য এবং স্বাভাবিক বৃদ্ধির জন্য শরীরের জিঙ্কটা খুব প্রয়োজন রয়েছে। সেক্সুয়াল ম্যাচুরেশন এবং প্রজনন তন্ত্র যেটা রয়েছে প্রজননের জন্য, ডার্ক ভিশন অ্যাডাপ্টেশন, অলফ্যাক্টরি এবং যে স্বাদগ্রাহী যে ক্ষমতা অর্থাৎ আমাদের স্বাদ নেওয়ার যে ক্ষমতাটা, ইনসুলিন সংরক্ষণ এবং ইনসুলিন নিঃসরণ, বিভিন্ন ধরনের হোস্ট ইমিউনিটি ডিফেন্সের অর্থাৎ ইমিউন সিস্টেমকে বৃদ্ধি করার জন্য এবং জিঙ্কটা খুব বা যদি বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিঙ্কের অভাবজনিত কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যদি জিঙ্কের অভাব হয়। দেরিতে ক্ষত শুকায়, স্বাদ এবং গন্ধের যে অনুভূতি রয়েছে সেটা কমে যেতে পারে বা কমে যায়। রাত কানার সমস্যা হতে পারে, অ্যাবর্শন হয় অর্থাৎ প্রেগনেন্সির যে বাচ্চা রয়েছে সেটা পড়ে যায়, এর ঝুঁকি কিন্তু বেড়ে যায়। মাথায় টাক পড়া, মানসিক যে লেথার্জিটা রয়েছে এবং ত্বকের পরিবর্তন করে। তাছাড়া প্রজনন তন্ত্রের যে পরিপক্ক সেটা কম হতে পারে যদি আপনার শরীরে জিঙ্কের অভাব থাকে। জিঙ্ক কিভাবে খাবেন বা জিঙ্ক ওষুধটাকে খাওয়ার নিয়ম যদি বলি, যদি বাচ্চার ওজন 10 কেজি হয়ে থাকে তাহলে স্বাভাবিক অবস্থায় আধা চামচ করে দিনে 2 বার খাবেন এবং যদি সেটা ডায়রিয়া হয়ে থাকে সেক্ষেত্রে 1 চামচ করে দিনে 2 বার। এবং বাচ্চার ওজন যদি 20 কেজি বা তার পর্যাপ্ত বা বেশি হয়ে থাকে, 20 কেজি হয়, সেক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 1 চামচ করে দিনে 2 বার এবং যদি ডায়রিয়া হয়ে থাকে সেক্ষেত্রে
2 চামচ করে দিনে 2 বার এটাকে সেবন করবে। সেবন করবে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অর্থাৎ দিনে 2টি ট্যাবলেট কিন্তু 20 মিলিগ্রামের, একটি সকাল একটি রাত্রে খেতে পারেন। এবং জিঙ্ক ওষুধটা সাধারণত খাবার খাওয়ার 1 ঘন্টা পূর্বে অথবা 2 ঘন্টা পরে যদি এটাকে সেবন করে, তাহলে ওষুধটির সর্বোচ্চ যে কার্যকারিতা সেটাকে কিন্তু দেখা দেবে। পরিপাকতন্ত্রের সমস্যা হলে এটা আহারের সাথে অর্থাৎ খাবারের সাথে আপনি এটাকে সেবন করতে পারেন। এবং একটি বিষয় হলো জিঙ্কের ডিসপোজেবল ট্যাবলেট রয়েছে, সেটা কিভাবে খাওয়াবেন। জিঙ্ক ডিসপোজেবল ট্যাবলেটটা একটা চামচের মধ্যে আপনি একটি ওষুধ দিয়ে দিবেন এবং পর্যাপ্ত পরিমাণ মতো পানি সেটাতে দিবেন। সেটা কিছুক্ষণের ভিতরে সেটা নিজে নিজেই একদম ডিসলভ কমপ্লিটলি সেটা গলে যাবে এবং আপনি বাচ্চাকে বা আপনি সেটাকে খেতে পারেন। জিঙ্ক ওষুধ অন্য ওষুধের সাথে কি ধরনের মিথস্ক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া বা ইন্টারেকশন করে? টেট্রাসাইক্লিন এবং জিঙ্ক দুটোকে যদি একসাথে খাওয়া হয়, তাহলে উভয়ের জিঙ্ক এবং টেট্রাসাইক্লিনের যে শোষণ ক্ষমতা সেটা কমে যায়। এবং জিঙ্ক এবং কুইনোল জাতীয় ওষুধ যদি একত্রে সেবন করে, তাহলে উভয়ের শোষণের ক্ষমতাও কিন্তু কমে যায়। পেনিসিলিন এবং সেবন জিঙ্কের শোষণের হারটা কমে দিতে পারে। তাহলে পেনিসিলিন ওষুধের সাথে জিঙ্কটাকে দিলে জিঙ্কের শোষণটা কমে যাবে, সেক্ষেত্রে এটাকে একটু বেশি ডোজে দিতে হবে। প্রতি নির্দেশনা অর্থাৎ কারা এটাকে খেতে পারবেন না, জিঙ্ক এবং এর কোনো উপাদানের প্রতি কারো যদি হাইপার সেন্সিটিভ রিয়েকশন থাকে, সেক্ষেত্রে জিঙ্ক ওষুধটাকে খাওয়া যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া কি রয়েছে? কিছু কিছু ক্ষেত্রে বমি এবং ডায়রিয়ার কথা বলা হচ্ছে, ডায়রিয়া হতে পারে। পরিপাকতন্ত্রের কিছু সমস্যা রয়েছে, বুক জ্বালা পোড়া এবং পেটে প্রদাহ বা ইনফ্লামেশন হতে পারে। ডায়রিয়াটা যদি অতিমাত্রায় খাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ডায়রিয়াটা সাধারণত কমপ্লেইনটা আসে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকে উভয় ক্ষেত্রে জিঙ্ক কিন্তু সেফলি খাওয়া যায়, সেটাকে অবশ্যই খেতে পারবেন এবং এটাকে প্লাসেন্টা অতিক্রম করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আবার এখন স্তন্য দুধ দিয়ে কিন্তু এটাকে পাওয়া যায়। এটা বাচ্চা এবং মায়ের জন্য গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে এটাকে অবশ্যই খাওয়া যেতে পারে। সতর্কতা কি রয়েছে? সতর্কতা রয়েছে যে যাদের তীব্র রেনাল ফেলিওর রয়েছে, সেক্ষেত্রে জিঙ্কের একটা শরীরের ভিতরে অতিরিক্ত হারে জমা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই ডোজটাকে সমন্বয় করতে হবে, অর্থাৎ জিঙ্কের ডোজটাকে কমিয়ে দিতে হবে। থেরাপিউটিক ক্লাস কি রয়েছে? থেরাপিউটিক ক্লাস রয়েছে স্পেসিফিক যে মিনারেল প্রিপারেশন, ভ্যাকসিন, এন্ট্রিসেরা এবং ইমিউনোগ্লোবিন। সংরক্ষণ পদ্ধতি বা এটাকে কিভাবে সংরক্ষণ করবেন? আলো এবং তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখতে হবে এবং প্রতিটি ওষুধই কিন্তু শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। তাহলে এই ছিল জিঙ্ক ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ জিঙ্কটাকে সাধারণত এটাকে কিভাবে খাবেন বা ডায়রিয়া ছাড়া অন্য কি কি কাজ করে, এটা কিভাবে কাজ করে থাকে বা ঘাটতিজনিত কি সমস্যা তৈরি হতে পারে, ওটা খাওয়ার নিয়ম, অন্য ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া, এটা কি পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে, কাদের খাওয়াটাকে নিষেধ রয়েছে, সে বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নেরই উত্তর দেওয়ার জন্য। ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।